এই দেখো সুলগ্না, আমি আজকে বাজার থেকে অনেক অনেক ফাস্ট ফুড কিনে এনেছি। আমাদের বাজারে মদন কাকার যে ফাস্ট ফুডের দোকান আছে না, ওই দোকানে আজকে গরমের মধ্যে ফাস্ট ফুডে অফার দিচ্ছে। পিৎজা, বার্গার, মোমো, চাউমিন, এগ রোল সব 20 টাকা করে বিক্রি করছিল। সেই জন্য আমি বেশি বেশি করে সবকিছু নিয়ে চলে এসেছি। চলো তুমি আর আমি মজা করে খাই। না না বৌদি, আমি গরমের মধ্যে কোনো রকম অয়েলি ফুড কিংবা ফাস্ট ফুড খাবো না, কারণ এমনিতেই এই গরমে আমার খুব শরীর খারাপ করছে। তার উপর আমি যদি এসব খাই তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এই শুনে চন্দ্রিমা নিজের ঘরে গিয়ে ফাস্ট ফুড খাওয়া শুরু করে দেয়। সে খুবই মজা করে খাবারগুলো খেতে থাকে। এমন সময় সেখানে তাদের এক প্রতিবেশী বুলটি দেবী চলে আসে। ও বৌমা, তুমি এখানে? তোমার শাশুড়ি মা আর ননদ কোথায় বলো তো? আসলে ওদের সঙ্গে একটা দরকারি কথা ছিল, কিন্তু সারা বাড়িতে আমি ওদেরকে খুঁজে পেলাম না। বুলটি দেবীকে দেখা মাত্রই চন্দ্রিমা তাড়াতাড়ি করে তার খাবারগুলো ঢাকা দিয়ে দেয়। দূর, আমার খাবার খাওয়ার সময় বুলটি কাকিমাকে এখনই আসতে হলো। ভাগ্যিস খাবারগুলো আমি আগেই ঢেকে দিয়েছি। কাকিমা যদি দেখতে পেত তাহলে আমার খাবারে নজর লেগে যেত আর আমার পেটে ব্যথা করতো। কি গো বৌমা, খাবার খেতে খেতে এতই ব্যস্ত যে কোনো কথা বলতেই পারছো না? মুখের মধ্যে কতটা খাবার পড়েছো যে কথা বলতে পারছো না? না না কাকিমা, সেরকম ব্যাপার নেই। আসলে আমার খাওয়া তো আগেই হয়ে গেছে। আর আপনি আমার শাশুড়ি মা ননদের কথা বলছেন? ওরা তো বাজারের দিকে গেছে। ওরা বলছিল কিছু একটা কেনাকাটা করবে, তাই আপনি এখন চলে যান। আমার শাশুড়ি মা যখন আসবে তখন আমি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব। এই শুনে বুলটি দেবী নিজের বাড়িতে চলে যায়। চন্দ্রিমা এবার নিজের ঘরে দরজা লক করে খাবার খাওয়া শুরু করে। পেট ভরে এবং মন ভরে ফাস্ট ফুড খাওয়ার পর চন্দ্রিমা ফোন দেখতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা যখন চন্দ্রিমা তার ননদ এবং শাশুড়ি মাকে খাবার খেতে দেয়, তখনই হঠাৎ করে চন্দ্রিমা প্রচন্ড বমি করতে শুরু করে। আরে আরে বৌমা, কি হলোটা কি তোমার? হঠাৎ করে তোমার বমি হচ্ছে কেন? কোনো সুখবর আছে নাকি? সুখবর না ঘোড়ার ডিম, আমি যেটা নিয়ে ভয় করছিলাম সেটাই হলো। ওই বুলটি কাকিমা আমার খাবারে নজর দিয়েছে। সন্ধ্যাবেলা আমি যখন খাবার খাচ্ছিলাম তখন বুলটি কাকিমা আপনাদেরকে খুঁজতে এসেছিল। ওনার নজর এতই সাংঘাতিক, ওই নজর দেওয়া খাবার খেয়ে আমার শরীর খারাপ করলো। আর দেখুন না, এখন আবার আমার বমিও হচ্ছে। চন্দ্রিমার কথা শুনি তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আসলে চন্দ্রিমা ভীষণই অন্ধবিশ্বাসী ছিল। সে একজন শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও নানান রকম কুসংস্কারে বিশ্বাসী। আর প্রত্যেক দিনই তাদের বাড়িতে চন্দ্রিমার এরকম অন্ধবিশ্বাসের নিদর্শন পাওয়াই যায়। দেখো বৌদি, এটা সরাসরি তোমার অন্ধবিশ্বাস। বুলটি কাকিমা তোমার খাবারে কোনো রকম নজর দেয়নি, কারণ তুমি যেই দোকান থেকে আজকে ফাস্ট ফুড গুলো কিনে এনেছিলে ওই দোকান থেকে আজকে কাকিমাও অনেক ফাস্ট ফুড কিনে এনেছিল। তাই সন্ধ্যাবেলা আমাকে আর মাকে ডাকতে এসেছিল, যাতে আমরাও ওনার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে ফাস্ট ফুড খেতে পারি। ওনার বাড়িতে অত খাবার থাকতে উনি তোমার খাবারে এসে নজর দিয়ে যাবেন? সে ওনার বাড়িতে যতই খাবার থাকুক না কেন, ওনার প্রচন্ড লোভ। আমার খাবার দিকে উনি লোভ সামলাতে পারেনি, সেই জন্যই তো খাবারের নজর দিয়ে পালিয়েছে, আর এখন আমাকে ভুগতে হচ্ছে। বৌদি, আমি এখনো বলছি এটা তোমার অন্ধবিশ্বাস। তোমার পেট খারাপ হওয়ার পেছনে অন্য কারণ আছে। আসলে বাজারে গিয়ে আমি আর মা জানতে পারলাম ওই মদন কাকু 4-5 দিনের বাসি ফাস্টফুড কম দামে বিক্রি করছে, কারণ এই গরমের মধ্যে মানুষ পুরোপুরি ফাস্টফুড খাওয়া বন্ধ করে দিয়েছে। তাই মদন কাকুর ফাস্টফুড সেরকম ভাবে বিক্রি হচ্ছে না। ওই অনেক দিনের বাসি খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার জন্যই তোমার পেট খারাপ করেছে। এটাই হলো আসল কারণ। হ্যাঁ বৌমা, সুলগ্না ঠিক কথাই বলছে। তুমি কিন্তু আমার প্রিয় বান্ধবীর নামে একদম উল্টোপাল্টা কথা বলবে না। ও যদি জানতে পারে তাহলে কি ভাববে বলো তো? ও তো আমাদের বাড়িতে আসাই বন্ধ করে দেবে। আপনারা আমাকে যতই ভুলভাল কথা বোঝানোর চেষ্টা করুন না কেন, আমি আপনাদের কথা মানতে পারছি না। কারণ মদন কাকুর বাসি খাবার খেয়ে যদি আমার পেট খারাপ হয়েই থাকতো তাহলে তো বুলটি কাকিমারও শরীর খারাপ করার কথা ছিল। কই, বুলটি কাকিমার তো এরকম কিছু হয়নি। কারণ বুলটি কাকিমা তোমার মতো গাদা খানিক খাবার খায়নি, এজন্যই বুলটি কাকিমার কিছু হয়নি। চন্দ্রিমা কিছুতেই তার ননদ কিংবা শাশুড়ি মায়ের কথা মানতে চায় না, তাই সে রাগ দেখিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। এরকম ভাবে আরো 2-4 দিন কাটে। একদিন চন্দ্রিমা তার মায়ের বাড়িতে যাবে বলে খুব সুন্দর একটা জামা পরে রেডি হয়। চন্দ্রিমা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই তাদের প্রতিবেশী বুলটি কাকিমার সঙ্গে দেখা হয়। চন্দ্রিমাকে দেখে বুলটি কাকিমা বলে, আরে বৌমা, তোমাকে আজকে কি সুন্দর দেখতে লাগছে। তোমাকে একদম অন্যরকম লাগছে। তুমি আবার ম্যাচিং পরে কানের দুল পরেছো তো, সেই জন্য তোমাকে আরো সুন্দর লাগছে। তোমাকে আমি এরকম সেজেগুজে থাকতে আগে কখনোই দেখিনি। বাপের বাড়িতে যাচ্ছ তাই না? তোমার শাশুড়ি মা আমাকে বলছিল।
বুলটি দেবীর এমন কথা শুনে চন্দ্রিমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। চন্দ্রিমা তাদের প্রতিবেশীর কথার উত্তরে কোনো কথা না বলেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। চন্দ্রিমাকে আবার ফিরে আসতে দেখে সুলগ্ন এবং তার মা দুজনেই প্রচন্ড অবাক হয়। কি ব্যাপার বলো তো মা, বৌদি এইমাত্র বাড়ির বাইরে গেল, নিজের বাপের বাড়িতে না গিয়ে আবার কয়েক সেকেন্ডের মধ্যে বাড়ি ফিরে এলো কেন? বৌদিকে দেখে মনে হচ্ছে খুবই রেগে আছে। দেখি তো বৌদি ঘরে গিয়ে কি করছে। আমার মনে হয় নিশ্চয়ই বৌমার কিছু একটা হয়েছে, না হলে বৌমা একবার বাড়ির বাইরে বেরিয়ে কিছুতেই ফিরে আসতো না। চল গিয়ে দেখি কি হয়েছে। এই বলে অর্পিতা দেবী এবং তার মেয়ে চন্দ্রিমার ঘরে যায়। তারা দেখে চন্দ্রিমা যে জামাটা পরে বাপের বাড়িতে যাবে বলে তৈরি হয়েছিল, সেই জামাটা খুলে চন্দ্রিমা একটা বড় কাঁচি দিয়ে কেটে জামাটা টুকরো টুকরো করে ফেলছে। এই দেখে সুলগ্ন এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ বাবা বৌদি, এটা তুমি কি করলে গো? তুমি এত সুন্দর নতুন চুড়িদারটা এভাবে কেটে ফেললে কেন? একটু আগেই তো এটা পরে তুমি মায়ের বাড়িতে যাবে বলে তৈরি হয়েছিলে। কি হয়েছে তোমার বলো তো? কি আর বলবো, ওই বুলটি কাকিমার জন্য আমার জীবনটা একদম তছনছ হয়ে যাচ্ছে। সেদিন আমার খাবারে নজর দিয়েছে আর আজকে আমার জামার উপর নজর দিল। আমি বাড়ি থেকে বেরোতেই এই জামাটা পরে থাকতে দেখে আমার কত প্রশংসা করলো, তাই আমি কাঁচি দিয়ে আমার জামাটা কেটে দিয়েছি। কারণ বুলটি কাকিমা আমার উপর নজর দিয়েছে। আমি যদি এই জামাটা না কাটতাম তাহলে কালকে আমার শরীর প্রচন্ড খারাপ করতো। চন্দ্রিমার মুখে এমন অন্ধবিশ্বাসের কথা শুনে সুলগ্ন এবং তার মা আকাশ থেকে পড়ে। তারা চন্দ্রিমার এরকম যুক্তিহীন কথা শুনে প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। বৌদি, তুমি আমাদের বাড়ির বৌমা হয়ে এতটা অন্ধবিশ্বাসী কিভাবে হতে পারো? ওই জামাটা পরে তোমাকে সুন্দর লাগছিল বলে কাকিমা তোমার প্রশংসা করেছে। আসলে কাকিমা একটু এরকমই, মেয়েরা বউরা একটু সুন্দর পোশাক আশাক পরলে, সাজগোজ করলে কাকিমা খুবই পছন্দ করে। কই, আমিও তো যখন মাঝে মধ্যে কলেজে যাই তখন কাকিমাও আমার অনেক প্রশংসা করে। আমার তো কখনো শরীর খারাপ করে না। হ্যাঁ গো বৌমা, এটা তোমার অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই নয়। কারণ এখনো পর্যন্ত আমিও কোনো নতুন শাড়ি পরলে বুলটি আমারও প্রশংসা করে, কিন্তু আজ পর্যন্ত বুলটির কথা শুনে আমার তো কখনো শরীর খারাপ করেনি। জানি না ওই বুলটি কাকিমা আপনাদের উপর কি জাদুটোনা করেছে। যখনই দেখি তখনই আপনারা শুধু বুলটি কাকিমার প্রশংসাই করতে থাকেন। আমার কোনো কথাতেই আপনারা বিশ্বাস করেন না। আমি একদম শিওর বুলটি কাকিমা আপনাদের উপর কোনো কালো জাদু করেছেই। মা, বৌদিকে বুঝিয়ে কোনো লাভ হবে না। বৌদিকে যতই বোঝাতে যাবে ততই বৌদি একটার পর একটা কুসংস্কার আমাদের সামনে তুলে ধরবে। ঠিক আছে বৌদি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আজকে তোমার মায়ের বাড়িতে যাবে তো, নাকি আর যাওয়া যাবে না? হ্যাঁ, যাবো না মানে? আজকে তো আমাকে যেতেই হবে। আমার কেমন জানি এখনো প্রচন্ড ভয় করছে। মায়ের কাছে গিয়ে আমি লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে আমার নজরটা ঝাড়িয়ে দিতে বলবো। কারণ বুলটি কাকিমার নজর খুবই সাংঘাতিক। আমার নজর না ঝাড়লে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই বলে চন্দ্রিমা তার বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জানি না দাদা কি দেখে এরকম একটা অন্ধবিশ্বাসী মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। বৌদি একটা শিক্ষিত মেয়ে। শুধু তাই নয়, বৌদি বাচ্চাদেরকে টিউশন পড়ায়। তার উপরও বৌদি যদি মনে মনে এসব কুসংস্কারকে প্রাধান্য দেয় তাহলে বৌদি বাচ্চাদেরকে কি শেখাবে বলো তো? জানি না রে মা, আমারও এসব আর ভালো লাগে না। আমি তো সব সময় উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন বৌমার মাথা থেকে এরকম কুসংস্কারের ভূত নেমে যায়। এইভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন সুলগ্ন তাদের বাড়ির সামনে একটা বিড়ালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওমা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি একবার বাইরে এসে দেখে যাও কি হয়েছে। মা, এই দেখো, এই বিড়ালটা হঠাৎ করে মারা গেল কিভাবে বলো তো? বৌদি কত ভালোবেসে সকাল বিকাল সন্ধ্যাবেলা এই বিড়ালটাকে দুধ খাওয়াতো। বৌদি আবার ভালোবেসে এই বিড়ালটার নাম রেখেছিল রকি। একটু আগেও তো বৌদি রকিকে দুধ খাইয়েছিল। এখন দেখো বিড়ালটা মৃত অবস্থায় পড়ে আছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই বিড়ালটার কোনো অসুখ হয়েছিল, না হলে হঠাৎ করে মারা যাবে কেন? কিন্তু ব্যাপার হচ্ছে বৌমা যদি এখন রকিকে এরকম অবস্থায় দেখতে পাই তাহলে শুধু শুধু বৌমা কষ্ট পাবে। তাই চল আমরা বরং এই বিড়ালটাকে জঙ্গলের দিকে ফেলে দিয়ে আসি। তখনই সেখানে হঠাৎ করে চন্দ্রিমা চলে আসে। চন্দ্রিমাকে দেখে সুলগ্ন এবং তার মা দুজনেই ভয় পেয়ে যায়। তাই তারা দুজনে সেই মৃত বিড়ালটাকে লুকানোর চেষ্টা করে। না না, আমার থেকে লুকানোর কোনো দরকার নেই। আর তাছাড়া এই বিড়ালকে মরে যেতে দেখে আমি কোনো রকম ভাবে কষ্ট পাবো না, কারণ আমি নিজেই তো এই বিড়ালটাকে মেরে ফেলেছি। তাই আমার কষ্ট পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যাও তোমরা রকিকে জঙ্গলে ফেলে দিয়ে এসো। এমন কথা শুনে সুলগ্ন এবং তার শাশুড়ি মা আকাশ থেকে পড়ে। মানে, এই তুমি কি বলছো বৌদি? তুমি পাগল হয়ে গেলে নাকি? তুমি তো রকিকে খুবই ভালোবাসতে, আর তুমি এখন বলছো তুমি নিজেই রকিকে মেরে ফেলেছো? সত্যি বৌদি, তোমার উপরে আমার প্রচন্ড রাগ হচ্ছে। তুমি কিভাবে এমন জঘন্য কাজটা করতে পারলে বলো তো?
যা করেছি বেশ করেছি। আমি জানতাম না এই রকি আমার জীবনের কত বড় শত্রু। আসলে আজকে যখন আমি চাকরিতে ইন্টারভিউ দিতে বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন রকি আমার রাস্তা কেটেছিল, কিন্তু রকিকে যেহেতু আমি খুব ভালোবাসতাম তাই আমি কিছু না মনে করে ইন্টারভিউ দিতে চলে গেছি। আর জানো, ইন্টারভিউ থেকে আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই রকির জন্যই আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। যাতে ভবিষ্যতে আমার আর কোনো ক্ষতি না হয় তাই জন্য আমি রকিকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছি। বৌমা, আমরা যা দেখছি তুমি তোমার অন্ধবিশ্বাসের জন্য কখনো তো আমাদেরও প্রাণ নিয়ে নিতে পারো। এগুলো পুরানো যুগের চিন্তাধারা, এগুলো শুধুমাত্র কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তুমি এরকম ভাবে একটা অবলার নির্বাক বিড়ালের প্রাণ নিয়ে নিতে পারলে? আপনাদেরকে আমি কোনো কিছু বোঝাতে পারবো না, কারণ আপনাদের মাথায় কিচ্ছু নেই। ওই বুলটি কাকিমা আপনাদের দুজনের মাথাটা একদম খেয়ে ফেলেছে। এখনো বলছি, আপনারা যদি আমার কথা শোনেন তাহলে কিন্তু এই বাড়ির উন্নতি হবে। আমার তো মনে হচ্ছে ওই বুলটি কাকিমা আমাদের ক্ষতি করার জন্য এসব কিছু করছে। তখনই চন্দ্রিমার ফোনে হঠাৎ করে একটা কল আসে। হ্যাঁ, মিসেস চন্দ্রিমা বলছেন? আসলে আমরা একটা অনেক বড় মিস্টেক করে ফেলেছি। আজকে আমাদের কোম্পানিতে চন্দ্রিমা নামে দুজন ইন্টারভিউ দিতে এসেছিল, মিস চন্দ্রিমা আর মিসেস চন্দ্রিমা। আসলে আপনাদের দুজনকে পুরোপুরি গুলিয়ে ফেলেছি, তাই আমাদের কোম্পানি থেকে ভুল করে আপনাকে রং ইনফরমেশন দেওয়া হয়েছে। মিসেস চন্দ্রিমা মানে আপনাকে রিজেক্ট করা হয়নি, মিস চন্দ্রিমাকে রিজেক্ট করা হয়েছে। এনিওয়ে, কনগ্রাচুলেশন, আপনি চাকরিটা পেয়ে গেছেন। সামনের মাস থেকেই আপনি জয়েন করতে পারেন। সেই ব্যক্তির কথা শুনে চন্দ্রিমা প্রচন্ড পরিমাণে অবাক হয়। এমন পরিস্থিতিতে চন্দ্রিমা অঝোর নয়নে কাঁদতে শুরু করে। আমি সত্যি অনেক বড় পাপ করে ফেলেছি। আমি রকিকে মেরে ফেলে খুব অন্যায় করেছি। আজকে সত্যি প্রমাণ হয়ে গেল আমি ভীষণ অন্ধবিশ্বাসী। আমার অন্ধবিশ্বাসের জন্য আজকে রকির জীবনটা চলে গেল। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম কুসংস্কারে বিশ্বাস করব না। আমি নিজেকে পুরোপুরি ভাবে শুধরে নেব। চন্দ্রিমার কথা শুনে তার ননদ এবং শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয়। সেই দিনের পর থেকে চন্দ্রিমা সত্যি সত্যি নিজেকে পরিবর্তিত করে ফেলে। সে আর কোনো রকম কুসংস্কারে বিশ্বাস করে না। এমনকি সে তাদের প্রতিবেশী বুলটি কাকিমার কাছেও ক্ষমা চায়। এভাবেই চন্দ্রিমা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে শুরু করে। ফাল্গুনী তার বাবা মোহনবাবু, বড় দাদা বিপ্লব, বড় বৌদি মনিকা এবং এক ভাই সৌরভের সঙ্গে বাস করত। ফাল্গুনীর বাবা মোহনবাবু খুবই ধনী ব্যক্তি ছিল। তাদের অগাধ টাকা পয়সা সম্পত্তি সবই ছিল। ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও ফাল্গুনী নিজের বাড়িতেই বড্ড অসহায়তা অনুভব করত, কারণ তার মা মারা যাওয়ার পর থেকে ফাল্গুনী বড্ড একা হয়ে পড়েছিল। তার বাবা এবং দাদারা ব্যবসার কাজেই ব্যস্ত থাকত, আর তার বৌদি সবসময় নিজেকে নিয়ে এবং নিজের রূপচর্চা নিয়েই পড়ে থাকত। তাই ফাল্গুনীর দিকে সেরকম ভাবে কেউই খেয়াল করত না। সেই জন্য ফাল্গুনী একা একাই বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো। ওই শহরেরই এক শান্ত নিরিবিলি জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যময় এক রেস্টুরেন্ট ছিল। ফাল্গুনী প্রায় প্রত্যেক দিনই ওই রেস্টুরেন্টে কফি খেতে যেত, আর ওই রেস্টুরেন্টেরই নিখিল নামে এক ওয়েটারকে ফাল্গুনী পছন্দ করে ফেলে। কিন্তু ফাল্গুনী, তুমি তো জানো আমি এই রেস্টুরেন্টের একজন সামান্য ওয়েটার, আর তোমার বাবাই শহরের ধনী ব্যক্তিদের তালিকার মধ্যে পড়ে। তুমি কি আমার গরিব বাড়িতে গিয়ে থাকতে পারবে? আমি তো তোমার চাহিদা মেটাতেই পারবো না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে থাকতে পারবো। আমার টাকা পয়সা চাই না, আমি শুধু ভালোবাসা চাই নিখিল। আমি একটা পরিবার চাই। ফাল্গুনী তার বাবা এবং পরিবারের কাউকে কিছু না জানিয়েই নিখিলকে বিয়ে করে এবং নিখিলের সঙ্গে তার বাড়িতে চলে যায়। নিখিলের পরিবারে তার বাবা মা এবং এক বোন ছিল। ফাল্গুনী তাদের বাড়িতে যেতেই তাদের ঘর একেবারে আলোকিত হয়ে ওঠে। ফাল্গুনী তার শ্বশুরবাড়ির সকলের কাছ থেকেই খুবই ভালোবাসা পায়, কিন্তু ফাল্গুনীর বাবা কিছুতেই ফাল্গুনীর এরকম সিদ্ধান্তে খুশি হতে পারে না। জানি না আমার মেয়েটা এরকম কাজ কিভাবে করলো, একবারও আমাদের কথা ভাবলো না। আর বিয়ে করেছো তো করেছো এরকম একটা গরিব বাড়িতে। এই বাড়ির দরজা ফাল্গুনের জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে। আর কখনো এই বাড়িতে আসতে পারবে না। বাবা, তুমি এরকম বলো না। দিদি নিশ্চয়ই নিজের জন্য ভালো কাউকে বেছে নিয়েছে, কারণ কোনটা ভালো আর কোনটা খারাপ দিদি তো খুব ভালো করেই বোঝে। আশা করছি শ্বশুর বাড়িতে দিদি ভালোই থাকবে। অন্যদিকে ফাল্গুনী বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করায় ফাল্গুনীর বড় দাদা বিপ্লব এবং বৌদি মনিকা খুবই খুশি হয়। ভালো হয়েছে, বাড়ি থেকে আপদ বিদায় হয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম। বাবা বলেই দিয়েছে ফাল্গুনীকে এই বাড়িতে আর জীবনে উঠতে দেবে না। এবার তাহলে বাবার সমস্ত সম্পত্তি তুমি আর তোমার ভাই দুজনে পাবে, ওই ফাল্গুনী কিচ্ছু পাবে না। হ্যাঁ মনিকা, তুমি একদম ঠিক বলেছো। তা না হলে বাবা তো নিজের মেয়েকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করতো। ফাল্গুনী এমন কাজ না করলে বাবা তো বোধহয় বাবার অর্ধেক সম্পত্তি ওর নামেই লিখে দিত। এভাবে দেখতে দেখতে 3 বছর কেটে যায়। ফাল্গুনী তার শ্বশুর বাড়িতে খুবই হাসি খুশি দিন কাটাচ্ছিল, কিন্তু এতদিন হয়ে যাওয়ায় মোহনবাবুর নিজের মেয়ের কথা খুবই মনে পড়ে।
সে তার মেয়েকে ফোন করে বাড়িতে আসার জন্য বারবার অনুরোধ করতে থাকে। সেই কারণে ফাল্গুনী পরের দিনই তার স্বামীকে নিয়ে নিজের বাড়িতে যায়। মোহনবাবু তার মেয়ে এবং জামাইকে নিজের বাড়িতে দেখে খুবই খুশি হয়, কিন্তু ফাল্গুনীর বৌদি এবং বড় দাদা কিছুতেই খুশি হতে পারে না। এই ফাল্গুনী আবার বাড়িতে ফিরে এসেছে। আমি তো ভেবেছিলাম ফাল্গুনী হয়তো আর কখনোই ফিরে আসবে না। একবার বাপের বাড়িতে এসেছে মানে এবার বারবার আসা যাওয়া চলতেই থাকবে আর সবকিছু ঠিক হয়ে যাবে। তখন বাবার নিজের সম্পত্তি 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করবে। আমি এটা চাই না, আমি এটা হতে দেব না বিপ্লব। অন্যদিকে ফাল্গুনী তার নিজের ঘরে গিয়ে দেখে সেই ঘরের অবস্থাটা খুবই খারাপ। ওই বাড়িতে ফাল্গুনীর ঘরটাই সবচেয়ে ভালো এবং সুন্দর ছিল, কিন্তু এখন ফাল্গুনী নিজের রুমকেই চিনতে পারছিল না। চারিদিকে নোংরা ময়লা ভর্তি ছিল, আর সেই সাথে ফাল্গুনীর কোনো জিনিসও সেখানে ছিল না। দামি দামি জামা কাপড়, জুতা, মেকআপের প্রোডাক্ট কোনো কিছুই সেখানে ছিল না। সবকিছুই তার বৌদি হাতিয়ে নিয়েছিল। নিজের রুমের এরকম অবস্থা দেখে ফাল্গুনী তার বৌদিকে বলে, বৌদি, আমার রুমের এরকম অবস্থা কি করে হলো? ইস, আমি যখন থাকতাম আমার রুমটা কি সুন্দর গুছিয়ে রাখতাম। এই রুমটার যে অবস্থা, এখানে তো থাকাই মুশকিল। বিয়ের আগের কথা আর বলো না, কারণ মেয়েদের জীবনে বিয়ের আগে আর বিয়ের পরে অনেক পরিবর্তন ঘটে। শোনো, তোমাকে যে এই ঘরেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমাদের বাড়িতে যে আরো অনেকগুলো রুম আছে সেটা কি তুমি ভুলে গেছো? এটা তোমার শ্বশুর বাড়ি নয় যে একটা ঘরের মধ্যেই সবাইকে একসঙ্গে থাকতে হবে। তোমরা অন্য রুমে গিয়ে থেকে যাও। ঠিক আছে বৌদি, আমরা অন্য রুমে থেকে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর অসুবিধা হওয়াটা তো কোনো কথা নয়, তবে অসুবিধা হলেও একটু মানিয়ে গুছিয়ে নাও। এখন তো তুমি এই বাড়ির অতিথি, তুমি তো আর পার্মানেন্টলি এখানে থাকতে আসোনি। 2 দিন থেকে তো তোমাকে সেই তোমার গরিব বাড়িতেই ফিরে যেতে হবে। তাই আমি বলবো বেশি বিলাসিতায় না থেকে একটু কষ্ট করেই থাকো, না হলে শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে আর মন লাগবে না। ফাল্গুনী খুব ভালো মতোই বুঝতে পারে যে তার বৌদি তাকে অপমান করার চেষ্টা করছে, তবুও সে কোনো কথা না বলে নিখিলকে নিয়ে অন্য রুমে থাকতে চলে যায়। মনিকা রাগে রাগে তাদের জন্য খাবারের আয়োজন করে। সেদিন দুপুরবেলা মোহনবাবু এবং তার 2 ছেলে লাঞ্চ করার জন্য বাড়িতে আসতে পারে না, তাই মনিকা নিজের ননদ এবং তার স্বামীকে অপমান করার জন্য আবার একটা ভালো সুযোগ পেয়ে যায়। নাও নাও, তোমরা দাঁড়িয়ে আছো কেন? খেতে বসে পড়ো। ফাল্গুনী, আশা করছি টেবিলে বসে খেতে তোমার কোনো অসুবিধা হবে না, নাকি তোমরা মেঝেতে বসে খাবে? আমি কি আসন পেতে দেব? না না বৌদি, কোনো অসুবিধা হবে না, আমরা টেবিলে বসেই খেয়ে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো তাহলে। আসলে বিয়ের আগে তুমি টেবিলে বসে খেতে সেটা তো ঠিকই আছে, কিন্তু তোমার শ্বশুর বাড়িতে নিশ্চয়ই তোমরা ডাইনিং টেবিলে বসে খাও না। সেই জন্য এত বছরে হয়তো তোমার অভ্যাসটাও পাল্টে গেছে, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা ছাড়ো, নাও নাও, খাওয়া শুরু করো। হ্যাঁ বৌদি, তুমিও আমাদের সঙ্গে বসে পড়ো না, আজকে তো বাবা আর দাদারা খাবার খেতে আসবে না। আমার তো খাওয়া হয়ে গেছে, আমার বড্ড খিদে পেয়েছিল। আর তুমি তো জানোই খিদে পেলে আমি কারোর কথা চিন্তা করি না, আগে নিজেই খেয়ে নিই। নিখিল, বড়লোক শ্বশুর বাড়িতে এসেছো কিন্তু এর আগে নিশ্চয়ই তুমি কোনো বড়লোক বাড়িতে গিয়ে খাওয়ার সুযোগ পাওনি। যাক, তোমার ভাগ্য কিন্তু খুবই ভালো। নাও নাও, পেট ভরে খেয়ে নাও। আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আমি থাকলে হয়তো লজ্জা পেয়ে তোমরা খেতে পারবে না। এই বলে মনিকা সেখান থেকে চলে যায়। তুমি বৌদির কথাই কিছু মনে করো না নিখিল, বৌদি একটু এরকমই। আমার বিয়ের আগেও বৌদি এরকমই ছিল। ভেবেছিলাম বৌদি এতদিনে পাল্টে যাবে, কিন্তু বৌদি তো একই রকমই থেকে গেছে। আমি শুধু এখানে তোমার জন্য এসেছি ফাল্গুনী। 3 বছর তুমি তোমার পরিবারকে ভুলে আমার পরিবারকে আপন করে আমাদের সঙ্গে ছিলে। তুমি যাতে তোমার বাপের বাড়িতে এসে কটা দিন শান্তিতে থাকতে পারো, সেই জন্যই তোমার সঙ্গে আসা। কারণ আমি জানতাম আমি না এলে তুমি এখানে কখনোই আসতে না। ঠিক আছে, এবার খেয়ে নাও। এরকম ভাবে সেই দিনটা কোনো রকমই কাটে। পরের দিন সকালবেলা মনিকা হাতে একটা বাজার করা ব্যাগ নিয়ে এসে বলে, নিখিল, তুমি একটু বাজার করে আনবে প্লিজ। আসলে বাড়িতে বাজার করার মতো কেউ নেই। আমি শুনেছি গরিবরা খুব ভালো বাজার করতে পারে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছুতেই দাম দর করে। তোমাকে কিন্তু আবার আজকে দাম দর করতে হবে না, আমি তোমাকে অনেক বেশি করেই টাকা দিচ্ছি। তুমি শুধু বাজার থেকে ভালো ফ্রেশ সবজি কিনে নিয়ে আসবে, ওকে? বৌদি, নিখিল তো এখানকার কোনো কিছুই চেনে না, আর তাছাড়া নিখিল কখনো বাজারও করেনি। আমার শ্বশুর মশাই নিজেই বাজার করে, অসুবিধা নেই। আমি আর নিখিল দুজনে বরং বাজার থেকে ঘুরে আসি। চলো নিখিল। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও। নিখিল, তুমি তো পুরানো জামা প্যান্ট পরে আছো। তোমার জামা প্যান্ট দেখে মনে হচ্ছে তুমি কারোর কাছ থেকে চেয়ে এই জামা প্যান্ট পরে শ্বশুর বাড়িতে এসেছো। ইস, এত বড় লোক শ্বশুর বাড়িতে কেউ এরকম জামা প্যান্ট নিয়ে আসে? কেন বৌদি, নিখিলের জামা প্যান্ট তো ঠিকই আছে,
হ্যাঁ মানছি একটু পুরানো হয়ে গেছে, কিন্তু দেখে তো খারাপ বলে মনে হচ্ছে না। তোমার তো এখন খারাপ বলে মনে হবে না ফাল্গুনি, তুমি তো এখন গরিব বাড়ির বউ। যারা একদমই কিছু পায় না তাদের চোখে এগুলো ভালো মনে হয়। ঠিক আছে, এখন তো কিছু করার নেই। তবে তোমরা যখন বাড়ি যাবে আমি তোমাদেরকে অনেক পুরনো জামা কাপড় দিয়ে দেব। বিপ্লবের অনেক জামা প্যান্ট আছে যেগুলো বিপ্লব একদমই পরতে চায় না। ওগুলো পুরানো হলেও নিখিলের এই জামা প্যান্টের তুলনায় কিন্তু অনেক ভালোই হবে। ফাল্গুনির বৌদির মুখে এমন কথা শুনে নিখিলের প্রচন্ড রাগ হয়, কিন্তু তবুও নিখিল শুধুমাত্র ফাল্গুনির কথা চিন্তা করে কোনো কথা বলে না। ধন্যবাদ বৌদি, তুমি আমাদের জন্য এতটা ভেবেছো। তবে নিখিলের কোনো জামা প্যান্টের প্রয়োজন নেই, আমাদের যা আছে যতটুকু আছে আমরা সেটা নিয়েই খুশি। চলো নিখিল। এই বলে ফাল্গুনি এবং নিখিল বাজার করতে বেরিয়ে পড়ে। এরকম ভাবে আরো 2-1 দিন কাটে। একদিন ফাল্গুনি নিখিল এবং তার ছোট ভাইয়ের সঙ্গে বসে গল্প করছিল। ঠিক এমন সময় সেখানে মনিকা চলে আসে। কি গো, এখানে ভাই বোন মিলে গল্প করলে হবে? বেশ তো কয়েকদিন হয়ে গেল বাপের বাড়িতে এসেছো, এবার তো একটু বাড়ির কাজকর্ম করতে হবে। বিয়ের আগে বাড়ির কোনো কাজকর্ম করতে না ঠিক আছে, কিন্তু বিয়ের পরেও তো এরকম করলে চলবে না। কেন বৌদি, বিয়ের পরে নিজের বাপের বাড়িতে এসে সেই মেয়েকে কাজ করতে হবে এরকম নিয়ম কে তৈরি করলো? দিদি তো কয়েকদিনের জন্য এখানে ঘুরতে এসেছে, আর দিদিকে তুমি কাজ করতে বলছো? হ্যাঁ বলছি, কারণ আমিও তো এই বাড়ির চাকর নই যে সকাল থেকে রাত পর্যন্ত শুধু গাধার মতো খেটেই যাব। আর তাছাড়া আমি তো শুধু ফাল্গুনিকে বাসনগুলো মেজে দিতে বলছি, আজকে কাজের বউটা আসেনি। ফাল্গুনি যেহেতু গরিব বাড়িতে বিয়ে হয়েছে, সেই হিসাবে ফাল্গুনিকে নিজের শ্বশুর বাড়িতে এসব কাজ করতেই হয়। কি ফাল্গুনি, করতে হয় তো? হ্যাঁ বৌদি, ঘরের কাজ তো বাড়ির বউদেরকে করতেই হবে। তাছাড়া এগুলো আমার কাজ বলে মনে হয় না, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। তবে আমার শাশুড়ি মা আমাকে সবসময় কাজবাজ করতে দেয় না, আমি জোর করেই শাশুড়ি মাকে সাহায্য করি। ঠিক আছে, এখানে তোমার গরিব শ্বশুর বাড়ির গল্প শুনিয়ে কোনো লাভ নেই। তুমি এখন তাড়াতাড়ি বাসনগুলো মেজে দাও। বৌদি, তুমি কিন্তু এটা ঠিক করছো না বলে দিলাম। দিদি, তোকে বাসন মাজতে হবে না, তুই এখানে বস, দরকার হলে আমি বাসন মেজে দেবো। বাবা, নিজের দিদির প্রতি দরদ একেবারে উতলে উঠছে। তোমার দিদি এখানে এসে বড্ড ন্যাকামি করছে। ওই গরিব শ্বশুর বাড়িতে তোমার দিদিকে আরো যে কত কাজ করতে হয় তার তো কোনো ঠিক নেই। তুমি কি এবার তোমার দিদির শ্বশুর বাড়িতে গিয়েও তোমার দিদির হয়ে কাজ করে দিয়ে আসবে? বৌদি, তুমি ভাইয়ের সঙ্গে ঝগড়া করো না এভাবে। আর ভাই, সামান্য বাসন মাজা নিয়ে তুই এত বেশি রিয়াক্ট করছিস কেন? তুই নিখিলের সঙ্গে বসে গল্প কর, আমি আসছি। নিজের বৌদির এরকম আচার ব্যবহার দেখে সৌরভীর একটুও পছন্দ হয় না। সে মনে মনে তার বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। পরের দিনই মনিকা ফাল্গুনি এবং তার বরকে বাড়ি থেকে বিদায় করার জন্য এক বড়সড় রকমের ফোন দিয়ে এঁটে ফেলে। মনিকা তার শ্বশুর মশাইয়ের লকার থেকে সমস্ত ক্যাশ টাকা এবং সোনার তৈরি বিস্কুট চুরি করে ফাল্গুনির ব্যাগের মধ্যে রেখে দেয়। অফিস থেকে বাড়িতে এসে মোহনবাবু তার লকার খোলা দেখে অবাক হয়ে যায়। এই নিয়ে বাড়িতে এক হলুস্থুলু কাণ্ড বেঁধে যায়। মোহনবাবু পুলিশে খবর দেবে এমন সময় মনিকা বলে, পুলিশে খবর দেওয়ার তো কোনো দরকার নেই বাবা, কারণ চোর তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। এই দেখুন, আপনার সমস্ত ক্যাশ টাকা, সোনার বিস্কুট ফাল্গুনির ব্যাগের মধ্যে আছে। আপনি যখন বললেন না আপনার সোনার বিস্কুট টাকা পয়সা চুরি হয়েছে, তখন আমি বুঝতে পেরেছিলাম এটা ফাল্গুনির কাণ্ড। নিশ্চয়ই গরিব শ্বশুর বাড়িতে টাকার প্রয়োজন পড়েছে, সেই জন্য বড়লোক বাপের বাড়িতে এসেছে টাকা পয়সা চুরি করতে। কি বলছো কি বৌদি? বাবা, তোমার মনে হয় তোমার মেয়ে এটা কখনো করতে পারে? আর তাছাড়া আমি এই বাড়িতে নিজে থেকে আসিনি, বাবা আমাকে অনেকবার করে অনুরোধ করেছিল বলেই আমি এসেছি। যখন থেকে আমি এখানে এসেছি বৌদি আমাকে আর আমার স্বামীকে শুধু অপমান করেই যাচ্ছে, কিন্তু এগুলো আমি আর মেনে নিতে পারবো না। তুমি যদি এই কাজটা না করে থাকো তাহলে নিশ্চয়ই তোমার বর এই কাজটা করেছে। আসলে গরিবদেরই তো টাকার দরকার পড়ে, যাদের কাছে টাকা পয়সা আছে তাদের তো আর দরকার পড়বে না যে তাদেরকে টাকা পয়সা চুরি করতে হবে। তখনই সেখানে সৌরভ চলে আসে। চুপ করো বৌদি, তুমি আর মিথ্যা কথা বলতে পারবে না। বাবা, এই দেখো আমার ফোনে এই ভিডিওটা দেখে তুমি সব বুঝতে পারবে আসলে তো শিখে। কালকে যখন তুমি দিদির সঙ্গে জামাই বউর সঙ্গে খারাপ ব্যবহার করছিলে, তখন আমি বুঝতে পেরেছিলাম তোমার মতলব ভালো নয়, তাই আমি তোমার উপর নজর রাখা শুরু করেছিলাম। আর আজকে সকালে দেখলাম তুমি বাবার লকেট থেকে টাকা পয়সা সোনার বিস্কুট চুরি করেছো, আর আমি সবটাই রেকর্ডিং করে নিয়েছিলাম। আসল সত্য সকলের সামনে আসায় মনিকা সকলের সামনে ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। আমাকে ক্ষমা করে দিন আপনারা, আসলে আমি ফাল্গুনি আর ওর বরকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এসব করেছি। ফাল্গুনি, আমাকে ক্ষমা করে দাও।
তুমি যে কাজটা করেছো সেটার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে তোমরা এরকম করেছো, আর আমি যদি না থাকি তখন তাহলে তোমরা কি করবে? তাই এখনই আমি এই বাড়িটা আমার মেয়ের নামে করে দেবো, যাতে আমার মেয়ে যখন ইচ্ছে নিজের বাপের বাড়িতে আসতে পারে। না বাবা, আমি কিচ্ছু চাই না। আমি আমার গরিব শ্বশুর বাড়িতে খুব ভালো আছি। ওখানে কারোর মধ্যে হিংসা নেই, লালসা নেই, কিচ্ছু নেই, শুধু ভালোবাসা আর শান্তি আছে। আর আমি ওখানেই খুব সুখে আছি। বাবা, ভাই, তোমাদের যদি কখনো আমার সঙ্গে দেখা করার ইচ্ছে করে তাহলে আমার গরিব শ্বশুর বাড়িতেই তোমাদেরকে আসতে হবে। আমি আর কখনোই এখানে আসবো না। এই বলে ফাল্গুনী নিখিলকে নিয়ে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর এদিকে মনিকা নিজের ভুলের জন্য শুধুই আফসোস করতে থাকে।